নমস্কার, আপনারা দেখছেন আপডেট বাংলা ইউটিউব চ্যানেল। জানাবো আজকের কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ খবর। প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। আরজিকর ধর্ষণ খুনে ফের কি তদন্ত করবে সিবিআই? সুপ্রিম কোর্টে বড় ধাক্কা নির্যাতিতার পরিবারের, তারিখ শুনেই মাথায় হাত। জোর ধাক্কা, শুভেন্দুর গড়েই মুখ থুবড়ে পড়ল বিজেপি, জয় জয়কার তৃণমূলের। শেখ হাসিনার বাড়িতে ভাঙচুর লুটপাটে দোষী ভারতী, জানালো ইউনূস প্রশাসন। অধিকার নেই, সঞ্জয়ের ফাঁসির দাবিতে রাজ্যের করা মামলা গ্রহণই করল না হাইকোর্ট। হুড়মুড়িয়ে বাড়ল লক্ষ্মীর ভান্ডার, কত টাকা বাড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়, জানলে চমকে যাবেন। বাংলায় শিল্প নিয়ে বড় সিদ্ধান্ত, প্রকাশ্যে কমিটি ঘোষণা মমতার। জবাবে দেয় না রাজ্য, কলকাতা এয়ারপোর্টের সম্প্রসারণ কেন আজকে, বিস্ফোরক শুভেন্দু। ইটের জবাব পাটকেলে আমায় দিতেই হবে, এবার হুঁশিয়ারি কাজল শেখের, কিসের ইঙ্গিত তৃণমূল নেতার। এবারে আসি বিস্তারিত খবরে। আরজিকর মামলায় সুপ্রিম কোর্টে ফের ধাক্কা খেল নির্যাতিতার পরিবার। আরজিকর কাণ্ডে সিবিআই তদন্তের ফাঁক নিয়ে করা আবেদন শোনার জন্য কোনো তাড়াহুড়ো নেই, স্পষ্ট জানিয়ে দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। পরিবারের তরফে শুক্রবার শীর্ষ আদালতে মামলার জরুরি শুনানির জন্য দৃষ্টি আকর্ষণ করেন সিনিয়র আইনজীবী করুণা নন্দী। পরিবারের আইনজীবী করুণা নন্দী প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে জানান, 3 বার লিখিতভাবে আবেদন করা হয়েছে মামলা বিচার্য তালিকায় ওঠার জন্য, এখনো মামলা বিচার্য তালিকায় ওঠেনি। হাইকোর্ট মামলা শুনতে পারবে কিনা সেই মর্মে শুধু ব্যাখ্যা চায় পরিবার। পরিবারের আইনজীবীর মন্তব্যের প্রেক্ষিতে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না জানান, এই আবেদন শোনার মতো কোনো তাড়াহুড়ো নেই। এরপরই আদালত জানিয়ে দেয়, আগামী 17 মার্চ আরজিকর ধর্ষণ খুনের মামলার পরবর্তী শুনানি হবে সুপ্রিম কোর্টে। অর্থাৎ সেই দিন পর্যন্ত অপেক্ষা করা ছাড়া এখন আর কোনো উপায় নেই পরিবারের, যদি না মামলা নতুন করে কোনো একদিন দিয়ে দেওয়া হয়। প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টে আরজিকর নির্যাতিতার পরিবারের মামলায় হাইকোর্টে শুনানি মুলতবি রাখার আবেদন করেছিলেন পরিবারের আইনজীবী। নির্যাতিতার পরিবারের আইনজীবী বলেছিলেন, সুপ্রিম কোর্টে নতুন করে আবেদন জানানো হয়েছে, শীর্ষ আদালতে শুক্রবার শুনানির সম্ভাবনা রয়েছে। আপাতত 2 সপ্তাহের জন্য মামলাটি হাইকোর্টে মুলতবি রাখা হোক। সেই আবেদনের শুনানি এবার পিছিয়ে গেল অনেকটা। প্রসঙ্গত, আরজিকরের ঘটনায় নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে আবেদন করে জানানো হয়, মামলা ফেরানো হোক কলকাতা হাইকোর্টে। আরও দাবি, পুনরায় সিবিআইকে তদন্তের নির্দেশ দিক আদালত। দ্রুত শুনানির আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণের প্রস্তুতি নিয়েছিলেন নির্যাতিতার পরিবারের আইনজীবীরা। উল্লেখ্য, নির্যাতিতার পরিবারের পূর্বের দায়ের করা আবেদন প্রত্যাহার করা হয়েছিল। প্রধান বিচারপতির বেঞ্চের নির্দেশ ছিল, নতুন করে আবেদন জানাতে পারবে নির্যাতিতার পরিবার। গত বুধবার প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ আরজিকর ইস্যুতে নির্যাতিতার পরিবারের আবেদন শুনেছিলেন। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানায়, যেহেতু ইতিমধ্যেই এই মামলায় একটি রায় হয়েছে, তাই নির্যাতিতার পরিবারকে নতুন করে আবেদন করতে হবে। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বলেন, আপনাদের আবেদনে এমন কিছু বিষয় রয়েছে যা বিতর্কিত। আদালতে আজ যাই বলা হোক, সেটা সুদূর প্রসারী প্রভাব পড়বে। নির্যাতিতার পরিবারের আইনজীবী করুণা নন্দী জানিয়েছিলেন, সেটা আমরা জানি, কিন্তু সময়ের বিষয়টি মাথায় রাখতে হবে। রায় ঘোষণার আগেই এই আবেদন করা হয়েছিল। আদালত জানিয়ে দেয়, সেটা জানিয়েই নতুন করে মামলা করতে হবে নির্যাতিতার পরিবারকে। সেই আবেদনই করা হয়েছিল সুপ্রিম কোর্টে। ফের একবার বাংলার মসনদ দখলের লড়াইয়ে নেমে পড়বে তৃণমূল, বিজেপি সহ রাজ্যের সকল রাজনৈতিক দল। তার আগে খোদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গড় থেকে সামনে আসছে বড় খবর। জানা যাচ্ছে, এদিন সকাল থেকে কড়া পুলিশি নিরাপত্তায় আলমগীর সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোট শুরু হয়েছিল। মোট আসন সংখ্যা 12টি, ভোটারের সংখ্যা 393। এর মধ্যে 380টি ভোট পড়েছে। বিকেল হতে না হতেই জানা যায়, প্রত্যেকটি আসনে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট, তার আগে পরপর সমবায় নির্বাচনে বিজেপির এই ব্যর্থতা বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এর আগেও বেশ কয়েকটি সমবায় ভোটে পরাজিত হয়েছে গেরুয়া শিবির। এবার খোদ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড়ে পরাজয়ের সম্মুখীন হতে হলো তাদের। খাতাই খুলতে পারল না বিজেপি। কথায় বলে, যত দোষ নন্দ ঘোষ। শেখ হাসিনার বাড়ি সুধা সদনেতে ভাঙচুর ও লুঠল রাজ্যের ঘটনার দায় বেমালুম ভারতের কাঁধে চাপিয়ে দিল মোহাম্মদ ইউনূসের প্রশাসন। এই মর্মে ভারতে কূটনৈতিক স্তরে প্রতিবাদ জানিয়েও চিঠি দিয়েছে বাংলাদেশ। এখানে শেষ নয়, ঢাকায় নিযুক্ত ভারতীয় উপরাষ্ট্রদূতকে তলব করে তার কাছেও উদ্বেগ প্রকাশ করেছে ইউনূস সরকার।
ভেঙে ফেলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু হলের নাম ফলক। খুলনা বিশ্ববিদ্যালয় এবং সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙচুর করে বিজয় উল্লাস পালন করেছে স্বাধীনতা বিরোধীরা। সাতক্ষীরা রংপুরের ডিসি মোড়েও বোল্ডোজার দিয়ে ভাঙা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল। ঝালকাঠিতে আওয়ামী লীগের প্রাক্তন সাংসদ এবং 14 দলের মুখপাত্র আমির হোসেন আমুর বাড়িতে ভাঙচুর চালায় একদল উত্তেজিত জনতা। কুষ্টিয়া এবং পাবনার ঈশ্বরদীতে আওয়ামী লীগের পার্টি অফিস ভাঙচুর বোল্ডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে দুষ্কৃতীরা। এছাড়াও আরো একাধিক জায়গাতে ছোটখাটো হামলার ঘটনা সামনে আসেনি বলে দাবি করেছেন আওয়ামী লীগ কর্মীরা। সবে মিলিয়ে ফের একবার বাংলাদেশে অশান্তি ছড়িয়ে পড়ার জন্য মোহাম্মদ ইউনূস, পাক সেনা এবং জামাতের অশুভ আতাতই দেখতে পাচ্ছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, যেন তেন প্রকারে ভোট করাতে চান না ইউনূস। কথায় বলে না, খলের ছলের অভাব হয় না। আরজিকর কাণ্ডে দোষী সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য, কিন্তু সেই মামলা গ্রহণই করল না আদালত। বিচারপতি সাফ জানালেন, সর্বোচ্চ শাস্তি চেয়ে মামলা করার অধিকার রাজ্যের নেই। আদালত জানিয়েছে, এই মামলা একমাত্র করতে পারে সিবিআই। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছে সঞ্জয় রায়, কিন্তু প্রত্যক্ষ প্রমাণের অভাবে এই মামলাকে বিরলের মধ্যে বিরলতম বলে চিহ্নিত করেননি বিচারক। সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়কে ফাঁসির বদলে যাবজ্জীবনের সাজা দিয়েছে নিম্ন আদালত। এই সাজায় খুশি হননি মুখ্যমন্ত্রীও। সাজা ঘোষণার পরই তিনি জানিয়েছিলেন, রাজ্য সরকার হাইকোর্টের দ্বারস্থ হবে। কথা মতোই রাজ্য আদালতেও যায়। হাইকোর্টে রাজ্যের করা আবেদনকে এক প্রকার চ্যালেঞ্জ করে সিবিআই। আদৌ রাজ্যের আবেদন গ্রহণযোগ্য কিনা প্রশ্ন তোলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। হাইকোর্টে রাজ্যের করা মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে সিবিআইয়ের আইনজীবী বলেন, মামলার সঙ্গে সরাসরি যুক্ত 3 পক্ষ পরিবার, সিবিআই কিংবা দোষী হাইকোর্টের দ্বারস্থ না হলে রাজ্য কিভাবে এই আবেদন করতে পারে? সেই মামলার শুনানিতে শুক্রবার কলকাতা হাইকোর্ট স্পষ্টভাবে জানিয়ে দিল, রাজ্য এক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি চেয়ে মামলা করতেই পারে না। রাজ্যের সেই অধিকারই নেই, ফলে এই মামলা গ্রহণই করেনি আদালত। বিচারপতি জানিয়েছেন, শুধুমাত্র সিবিআই এই আবেদন করতে পারে। উল্লেখ্য, রাজ্য ও সিবিআই সঞ্জয়ের ফাঁসি চাইলেও অভয়ার পরিবার তা চায় না বলেই জানিয়েছে আদালতে। হুড়মুড়িয়ে বাড়ল লক্ষ্মীর ভান্ডার। কত টাকা বাড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় জানলে চমকে যাবেন। আবার বাড়ল লক্ষ্মীর ভান্ডারের টাকা। খুশিতে আপ্লুত বাংলার মা ও মেয়েরা। এবার বাড়ছে লক্ষ্মীর ভান্ডারের টাকা। এমনিতেই তপশিলি উপজাতির মহিলারা 1200 টাকা করে পান, আর সাধারণ শ্রেণীর মহিলারা পান 1000 টাকা করে। একের পর এক প্রকল্পে টাকা পান বাংলার মানুষ। এবার সমস্ত প্রকল্প নিয়েই বাড়তি ভাবনা ভাবতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এবার লক্ষ্মীর ভান্ডারের টাকা বেড়ে এক ধাক্কায় এবার মাসে মাসে মিলবে 2100 টাকা। তপশিলি উপজাতির মহিলারা পাবেন 2500 টাকা। দুর্দান্ত ঘোষণা হতে পারে রাজ্য বাজেটেই। বাংলার মেয়েদের জন্য আসছে দারুণ সুখবর, তবে জমা দিতে হবে ইনকাম সার্টিফিকেট। বাৎসরিক আয় 2.5 লক্ষ টাকার বেশি হলে তবেই এই টাকা পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে। পশ্চিমবঙ্গের শিল্প নেই বলে প্রত্যেকটি সময় অভিযোগ করে বিরোধীরা। এমনকি বাস্তবিক ক্ষেত্রেও সেইভাবে তৃণমূল সরকার আসার পর শিল্প কলকারখানা হতে দেখা যায়নি বলেও দাবি অনেকের। আর সেই জায়গায় দাঁড়িয়ে গতকাল বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে শিল্পের জন্য একটি কমিটি ঘোষণা করে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, এদিন বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চে বক্তব্য রাখেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই শিল্পের ক্ষেত্রে উন্নতির জন্য মুখ্য সচিবের নেতৃত্বে একটি বিশেষ কমিটির কথা জানিয়ে দেন তিনি। তবে বিরোধীদের কটাক্ষ, এইরকম কমিটি করে কিছুই হবে না। যতদিন না তৃণমূলের গুন্ডাগিরি বন্ধ হবে ততদিন রাজ্যের শিল্পের অনুকূল পরিবেশ তৈরি হবে না বলেই দাবি বিরোধী শিবিরের। বিজেপিএস 2025, সেখানে দেশ বিদেশ থেকে এসেছেন শিল্পোদ্যোগীরা। খোদ বাংলার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এবারের বিজেপিএস এ তাৎপর্যপূর্ণ সাফল্য এসেছে। এসবের মধ্যেই বোমা ফাটালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এক্স হ্যান্ডেলে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, বাংলার এই বিমানবন্দরগুলি এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার আওতায় রয়েছে। সেই সঙ্গেই তিনি একাধিক নথি তুলে ধরেছেন। শুভেন্দু একাধিক নজির তুলে ধরে দাবি করেছেন, বিমানবন্দরগুলির সম্প্রসারণের ক্ষেত্রে একটা বড় অন্তরায় হলো জমি। কিন্তু বারবার বলেও জমি সংক্রান্ত সমস্যা মেটাচ্ছে না রাজ্য সরকার। তবে বাংলার মুখ্যমন্ত্রী অবশ্য শিল্পোদ্যোগীদের সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
এবারের বিজেপিএসে বিভিন্ন দেশ থেকে প্রতিনিধিরা এসেছিলেন। মমতা তাদেরকে সাদরে অভ্যর্থনা জানিয়েছেন। তবে এবার বিজেপিএস এর মঞ্চেও এই উড়ানের প্রসঙ্গ উঠেছিল। মমতা জানিয়েছিলেন, কলকাতা থেকে যাতে ইউরোপ পর্যন্ত সরাসরি উড়ান পরিষেবা চালু করা হয় সেজন্য টাটার মালিকাধীন এয়ার ইন্ডিয়া, ব্রিটিশ এয়ারওয়েজ এবং জার্মানির লুফথানসাকে অনুরোধ করেছেন। এমনকি টাটা গ্রুপের থেকে ইতিবাচক প্রক্রিয়াও মিলেছে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে তিনি জানিয়েছেন যে পশ্চিমবঙ্গে অনেক কিছু করতে চান বলে আশ্বাস দিয়েছেন টাটা সন্সের চেয়ারম্যান চন্দ্রশেখর। বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের মুখে শোনা গেল হুঁশিয়ারি। সম্প্রতি পঞ্চদশ অর্থ কমিশনের রিপোর্টে অবনমন হয়েছে বীরভূম জেলা পরিষদের, যা নিয়ে মুখ খুলেছিলেন অনুব্রত মণ্ডল ও তার ঘনিষ্ঠরা। এই আবহে কার উদ্দেশ্যে হুঁশিয়ারি দিলেন কাজল শেখ? তুঙ্গে জল্পনা। 1 বছরের মধ্যেই এই অবনমনের কারণ ঘিরে শুরু হয়ে যায় কাটাছেঁড়া। অনুব্রত মণ্ডল বলেন, বীরভূম জেলা পরিষদ পশ্চিমবঙ্গে 1 নম্বরেই ছিল, 4বার রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিল। 11 নঙে নেমে এসেছে, এটা দুঃখের বিষয়। গত 2 বারের জেলা সভাধিপতি বিভাস রায়চৌধুরীর বক্তব্যে ইঙ্গিতপূর্ণভাবে উঠে আসে টিম ওয়ার্কের কথা। তিনি বলেন, 50% কাজ হয়নি, এটা অভিপ্রেত নয়। অনুব্রত মণ্ডলের প্রচেষ্টায় বীরভূম টিম জেলা পরিষদের টিম নিয়ে কাজ করেছি, এখন সেই টিম নেই। এই প্রেক্ষাপটে মুখ খুললেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, যিনি অনুব্রত বিরোধী বলেই পরিচিত। কাজল শেখ বলেন, প্রথম যখন তৃণমূল কংগ্রেস দল গঠন হলো 1998 সালে, প্রথম সভাপতি কে ছিল, দ্বিতীয় সভাপতি কে ছিল, তৃতীয় সভাপতি কে ছিল, চতুর্থ সভাপতি কে হলো? আমার মুখটা না খোলালেই ভালো হয়। আমি সবাইকে বলবো সংযত থাকার জন্য, কারণ দল আমাদের সবসময়ের জন্য বলে যে সংযত থাকার জন্য। অভ্যন্তরীণ বিষয়গুলো অভ্যন্তরীণ আলোচনা করাই সঠিক। বীরভূমের রাজনীতিতে অনুব্রত কাজলের দণ্ড নতুন নয়। 2 বছরেরও বেশি সময় তিহারে বন্দী থাকার পর অনুব্রত মণ্ডল ফিরতেই ফের মাথাচাড়া দেয় সংঘাত। এরই মধ্যেই জয়দেব মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অনুব্রত মণ্ডলের পা ছুঁয়ে প্রণাম করতে দেখা যায় কাজল শেখকে। এবার আবার নাম না করে ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা গেল কাজল শেখের মুখে। তিনি বলেন, কাউকে প্রণাম করার অর্থ এটা নয় মাথা নত করা। প্রণাম করার অর্থ হচ্ছে তাকে সম্মান দেওয়া। এবার যদি কেউ সম্মান নিতে না চায়, তাহলে ভাই আমার তো কিছু করার নেই, তখন তো ইটের জবাব পাটকেলে আমায় দিতেই হবে। সেটাই চলছে। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা চ্যানেলটিকে। ধন্যবাদ।